অনেক খোঁজার পরেও আদিবার কোনো খোঁজ না পেয়ে আদির পাগলপ্রায় অবস্থা। বাসার আশপাশ থেকে শুরু করে যত জায়গায় খোঁজ নেওয়া সম্ভব খুঁজেছে, কিন্তু আদিবার সন্ধান পাওয়া গেল না। কোনো উপায় না পেয়ে আদি তার আঙ্কেলকে নিয়ে পুলিশের কাছে গেল। কেস ফাইল করেও আদির মন শান্ত হচ্ছে না। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে। আদিবাকে বুঝিয়ে বললেই এমনটা ঘটতো না। আদি অস্থির হয়ে উঠেছে দেখে জেসমিন বলল, ভাইয়া শান্ত হও, এত অস্থির হওয়ার কি আছে, সময় হলে নিজেই ফিরে আসবে। ফিরবে না, আদিবা আমার চেয়েও বেশি জেদি। আজ যদি আমার কথায় কষ্ট পেয়ে কিছু একটা করে ফেলে, আমি কি নিয়ে বাঁচব? পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকে না, দুদিন আগে আর পরে সবাইকে যেতে হবে। আদিবা যদি নিজেই এমন কিছু করতে চায়, এ নিয়ে আমরা এত ভেবে কি করব? চুপ, একটা উল্টা পাল্টা কথা বলবা না। আদিবার কিছু হবে না। আদিবাকে ছাড়া আমি এক মিনিটও বাঁচতে পারবো না। কিন্তু আদিবা আমার কাছে কি, সেটা যদি এতদিনও না বুঝে থাকো, তাহলে আর কিছু বলার নেই। এই ব্যাপারে আর একটাও নেগেটিভ কথা বলবে না। চাই না তোমরা, প্লিজ। আর আমি শুনতে চাই না, বাসায় যাও। ওকে এত ভালোবাসো কেন? ও তোমার সব কথা মেনে চলে বলে? না, কথা শোনার জন্য কেউ কাউকে ভালোবাসে না, বরং ভালোবাসে বলেই কথা শুনতে বাধ্য করে, যাতে কখনো হারিয়ে না যায়। রাত বাড়ছে, যে যার বাসায় ফিরেছে। আদি আদিবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। বাসায় ফিরল রাত 3টার কাছাকাছি। আদি এসে বাসায় ঢুকতেই থানা থেকে ফোন আসলো। তারা আদির বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে পেয়েছে। আদি একটু সময় নষ্ট না করে থানায় ছুটে গেল, কিন্তু সেখানে আদিবা নেই। আদি যেতেই পুলিশের গাড়ি করে পুলিশের একজন উপদস্থ কর্মকর্তা তাকে নিয়ে বের হলো। কি হচ্ছে আদি কিছু বুঝতে পারছে না। সে কয়েকবার অফিসারকে জিজ্ঞাসা করলো, তিনি তাকে উত্তর দিল না। দেখতে দেখতে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমে আদির মাথা চক্কর দিল। সে এবার বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল ঘটেছে। আদি চেঁচিয়ে বলল, হোয়াটস গোয়িং অন? হোয়ার ওয়েন্ট হেয়ার? হোয়াট ইজ মাই ওয়াইফ? ক্লেম ডাউন মিস্টার আদিত্য। উই হ্যাভ টু ফিগার আউট হোয়াটস গোয়িং অন, সো প্লিজ কন্ট্রিবিউট উইথ আস। আদি আর কিছু বলতে পারল না। সে পুলিশের সাথে এগিয়ে গিয়ে একটা কেবিনের সামনে দাঁড়ালো। আদি প্রশ্ন করতে যাবে তার আগেই পুলিশটি বলল, উই আর এক্সট্রিমলি সরি স্যার, মেবি ম্যাডাম ইজ নো মোর, সো উই আর হেয়ার নাও। প্লিজ আইডেন্টিফাই দ্য ডেড বডি ইফ শি ইজ ইউর ওয়াইফ। আদিবার বেঁচে নেই। এই কথাটা শোনা মাত্র আদির মাথা ঝিমঝিম করতে শুরু করলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে, পা চলছে না, চোখে ঝাপসা হয়ে আসছে। অফিসার আদিকে লাশের পরিচয় নিশ্চিত করার জন্য তাড়া দিল, কিন্তু আদি কেবিনের ভিতরে যাওয়ার আগে জ্ঞান হারালো। সাথে থাকা অফিসার তাড়াতাড়ি করে আদিকে ধরল। আদিকে হসপিটালে ভর্তি করা হলো। আদির পালিত বাবা মা সহ তার বোনরা ছুটে আসলো। বেশ অনেকক্ষণ যাবত আদিকে স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না। নীলসে আকাশ, ঝলমলে রৌদ্রদীপ্ত দিন। নিস্তব্ধ সবুজ অরণ্যের বুক চিরে বয়ে চলেছে ছোট নদী। নদীর স্রোতের হালকা কলকল শব্দ ভেসে আসছে। সময়টা হয়তো বসন্তকাল। চারদিকে নানান ধরনের বনফুল ফুটেছে। তার মাঝে আদিবা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, উদ্দেশ্য প্রজাপতি ধরা। আদিবার মুখের মিষ্টি হাসি আদির মন কেড়ে নিচ্ছে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে আদিবার দিকে। প্রশান্তিতে মন ভরে উঠছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ আদিবা প্রজাপতির পিছনে ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে গেল। আদি গলা ছেড়ে আদিবাকে ডাকতে লাগলো, আদিবা। আদিবার নাম ধরে ডেকে জেগে উঠল আদি। সাথে সাথেই সবাই এসে বেডের পাশে ভিড় জমালো। আদি তার পালিত মায়ের দিকে তাকিয়ে বলল, আদিবা কোথায় মা? আদির মা উত্তর দিচ্ছেন না দেখে আদি উঠে হাতের স্যালাইনটা খুলতে যাবে, ঠিক তখনই মাথার পাশ থেকে কেউ আদিকে চেপে ধরল। আদি অবাক হয়ে তাকালো আর দেখলো আদিবা তার হাতে স্যালাইন ঠিক করে দিচ্ছে। আদিবা, তুই বেঁচে আছিস? মরে গেলে খুশি হতেন।
আদি আর কিছু না বলে সবার সামনে আদিবাকে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়া, কি করছেন এসব? সবাই দেখছে তো। আদিবার কথা আদির কোনো পরিবর্তন ঘটল না। সে আদিবাকে ছড়িয়ে রেখেছে। আদিবা বিব্রত হচ্ছে দেখে আদির মা সবাইকে নিয়ে বাইরে চলে গেলেন। হয়েছে তো, এবার ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না, আমাকে পরেও জড়িয়ে ধরা যাবে। স্যালাইনটা আলগা হয়ে গিয়েছে, আগে সুস্থ হন। আদি আদিবাকে ছেড়ে রাগি চোখে তাকালো। আদিবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? আদি কোনো উত্তর না দিয়ে টান দিয়ে স্যালাইনটা খুলে ফেলে দিল। আদিবার হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসলো। আরে কি করছেন? কোথায় যাচ্ছেন? আপনি সুস্থ না, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, সিন ক্রিয়েট করিস না। বলতে বলতে আদি হাঁটতে লাগলো। আদি রেগে গিয়েছে বুঝতে বাকি রইল না আদিবার। আদি কেবিন থেকে বেরিয়ে আসতেই সবাই তার দিকে তাকালো। আদিবা গোবেচারা মুখ করে বলল, আঙ্কেল। আদির বাবা এগিয়ে এসে বললেন, আদি কি করছিস বাবা? বৌমাকে ছাড়। আঙ্কেল, হাসপাতালের ফর্মালিটিসগুলো মিটিয়ে দিও, আমি বাসা যাচ্ছি। আদি, তুই আগে সবটা শোন প্লিজ। তোতা পাখিকে তো সাথে নিয়েই যাচ্ছি, আশা করছি তিনি নিজেই সবটা বলতে পারবেন। বলে আদি রক্ত চোখে তাকালো আদিবার দিকে। ভাইয়া, আসলে আর একবার ভাইয়া বলে দেখ। যাই হোক, আঙ্কেল আসছি। মা, সরি, তোমাকে পৌঁছে দিতে পারছি না, সাবধানে বাসায় যেও, পৌঁছে আমাকে জানিও। আমার কথা বাদ দিয়ে বৌমার সাথে খারাপ কিছু করিস না বাবা। এত চিন্তা করছো কেন? বউ আমার, ওর কিছু হলে তো আমার বেশি সমস্যা হওয়ার কথা। যাই হোক, তোতা পাখি চলুন, আপনাকে অনেক কিছু শেখানোর আছে। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাতে পাত্তা না দিয়ে আদিবাকে নিয়ে বাসায় ফিরল। আদি আদিবাকে নিয়ে বেডরুমে ঢুকে দরজা লক করে দিয়ে শান্তভাবে এগিয়ে গিয়ে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদির চোখে মুখে রাগ জলজল করছে, ভয়ে আদিবার গলা শুকিয়ে উঠেছে। সে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ঢকঢক করে শেষ করল। আদি শান্ত হয়ে বিছানায় বসে বলল, তারপর বলুন কি হয়েছিল? হ্যাঁ আসলে ভাইয়া। আদিবা পুরো বাক্য শেষ হওয়ার আগে আদি চেঁচিয়ে উঠল। যা যা প্রশ্ন করবে স্পষ্ট ভাষায় ঝটপট উত্তর দিবি। কোথায় ছিল এতক্ষণ? আর হাসপাতালে কি ঘটেছিল? ভাইয়া। আবার ভাইয়া বলিস? সরি। ভয় পাচ্ছিস কোন দুঃখে? আমি তোকে বকা দিয়েছি বা গায়ে হাত তুলেছি? ভয় লাগলে কি করব? ভয় পেতে হবে এমন কাজ করিস কেন তাহলে? আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি এতদিন তোর সাথে যা যা করেছি ভুল করেছি। আদিবা উত্তর দিল না, চুপ করে আছে। উত্তর দে। আপনি করলে দোষ নেই, আমি করলে দোষ? আপনিও তো নিলয় ভাইয়ের সাথে আমাকে দেখে সন্দেহ করেছিলেন, আর আমি যখন সেম কাজটাই করলাম আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন। আমি বের করে দিয়েছিলাম? বাহ, যাই হোক, আমি যখন তোকে সন্দেহ করেছিলাম আমার বয়স কত ছিল? মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে খুন করলেও ক্ষমা করে দেয়া হয়, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর করলে তাকে ফাঁসি দেয়া হয়। আশা করছি তুই প্রাপ্তবয়স্ক। আমি এসেছি থেকে যা যা করেছি সব ইচ্ছে করেই করেছি। অযথা আপনাকে জাগিয়ে রাখা, রান্না করানো, বারবার ফোন করে বিরক্ত করা, সবই বুঝে শুনে করেছি। আর সবচেয়ে বড় কথা, আপনি অফিসে যাওয়ার পরেই আপনার আঙ্কেল আর বোনেরা এসেছিল। তারা সারাদিন এখানেই ছিল। তাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি, ভালোভাবে সময় কাটছিল। হঠাৎ আপনার বোন জেসমিন জানতে চায় আমাদের এভাবে বিয়ে হলো কেন? কেন সোজা প্রস্তাব দিয়ে বিয়ে হলো না? আপনি এত নাটক করে বিয়ে করলেন কেন? তখন আমি তাদের সব ঘটনা খুলে বলি। আপনারা বাড়ি ছাড়ার কারণ, আমার প্রতি রাগ, এখানকার মনোমালিন্য সব কিছুই খুলে বলি। সব শুনে ওরাই প্ল্যান করে আপনি যেভাবে আমাকে সন্দেহ করে 6টা বছর মৃত সেজে পার করে দিয়েছিলেন, আমি ঠিক সেম কাজটাই করব। সন্দেহ করে বাসা ছেড়ে বেরিয়ে যাব, তারপর অ্যাক্সিডেন্টের অভিনয় করব, আর আপনাকে বোঝাবো অতিরিক্ত শাসন করলে কেমন লাগে। করলামও তাই। হাসপাতালের সমস্ত ব্যবস্থা আঙ্কেল করে দিয়েছিলেন। আদিবার কথা শুনে আদি স্থির চোখে তাকিয়ে বলল, তার মানে তুই আমাকে আমার ভুলের শাস্তি দিতে চেয়েছিলি? আমি আপনাকে শাস্তি দিতে চাইনি, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি তোকে ভালোবাসি না, তাই তো?
না, ভালোবেসেও যে অত্যাচার করা যায় সেটাই বোঝাতে চেয়েছিলাম। আমি যে সেদিন আপনাকে সারা রাত জাগিয়ে রেখেছি জোর করে নয়, ভালোবেসে। আপনাকে প্রেশার দিয়েছি সেটাও ভালোবেসেই, কিন্তু এই ভালোবাসায় ভালো লাগা ছিল না, ছিল বিরক্তি। আদিবার কথা আদি একটু হাসলো, তবে এই হাসি মন খোলা হাসি নয়, তাচ্ছিল্যের হাসি। আপনি হাসছেন? মিথ্যা বলবো না, তোর উপরে বিরক্ত হইনি সেটাও বলবো না, তবে আমি যে আদিবাকে ভালোবাসি তার ওপর বিরক্ত হইনি। বিরক্ত হয়েছি বদলে যাওয়া আদিবার ওপর। আমি বদলে যাওয়া বিষয়গুলোকে বড্ড ঘৃণা করি। তুই যদি ছোট থেকে এমন থাকতি আমি বিরক্ত হতাম না, এতদিনে মেনে নিতে শিখে যেতাম। আমি পুরনোতেই সীমাবদ্ধ, তে নতুনত্ব আমাকে ছুতে পারে না। মানে বুঝলাম না। দেখ, আমি 6 বছর আগেও যে আদি ছিলাম এখনো তাই আছি। এই 6 বছরে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি এখনো আদিবাতে আটকে আছি। আগেও ছিলাম, আমার আচরণে এতটুকু পরিবর্তন আসেনি। বদমেজাজি, জেদি, তবে আগের আদি। তুই ছোট থেকে চুপচাপ, কখনো প্রতিবাদ করতে দেখিনি। আর ভালোবাসা সেটা তো আমার জন্য কখনো ছিল না। আমি যাই করতাম তোর কাছে ভুল মনে হতো। তোর কাছে যাওয়াকে তুই ভয় পেতি, কিন্তু বিয়ের দিন তুই ইচ্ছে করে আমাকে নিজের কাছে টানলি। আমি জানতাম এটাও তুই মন থেকে করিসনি। যা করছিস তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে আমার ভুল বোঝানোর জন্য এতটা স্যাক্রিফাইস না করালেও হতো। মামা মানে? আদিবার কথা আদি শান্ত চোখে তাকে জবাব দিল, ঘুরানো ফিরানো কথা আমার পছন্দ না। আদিবা, তুই সরাসরি বলছি, তুই আমাকে বোঝানোর চেষ্টা করেছিস আমি তোর ওপর অত্যাচার করেছি। আমিও বুঝেছি, তবে এটা আমার সাথে বেড শেয়ার করার আগে সেটা বুঝালে ভালো হতো। যাই হোক, ব্যাগ গোছা আমি টিকিট নিয়ে আসছি। আদির কথা শুনে আদিবা প্রচণ্ড অবাক হলো। প্রশ্নবোধক চাহনিতে বলল, কিসের টিকিট? চিন্তা করে দেখলাম আমি আসলে ভুল করেছি। যা করে ফেলেছি সেটা তো আর ফিরে আসবে না, তবে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। একজন ভুলে ভরা মানুষের সাথে জোর করে আটকে রেখে তোর সারাটা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাই আমি তোকে মুক্তি দেব। জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না, তাই তোকে দেশে পাঠিয়ে দেব। চিন্তা করিস না, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে যাব না। শুধু তোকে আমার শাসন থেকে মুক্তি দিচ্ছি। যদি সঠিক কাউকে পাস তার কাছে চলে যাস, আর যতদিন না পাচ্ছিস নিজের স্বাধীন মতো জীবন কাটা। বলে আদি উঠে গেল। আদিবা কিছু বলতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি। আদি এই রাতের বেলাতেই বেরিয়ে গিয়েছে। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে। আদি ফিরতে ফিরতে ভোর রাত। আদি আসতে আদিবা ছুটে গেল। আদিবা কিছু বলতে যাবে, তখন আদি বলে উঠল, সকাল 10টায় টিকিট রেডি হয় নে। বলছিলাম কি আদিবা, 2 দিন হলো আমি ঘুমাই না, একটু ঘুমাতে দিবি প্লিজ? তোকে তো একা একা পাঠাতে পারবো না, গিয়ে দিয়ে আসবো। বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল। আদিবা জানালা দিয়ে দেখলো আদি সত্যি ঘুমাচ্ছে, কিন্তু আদিবার চোখে ঘুম নেই। সে তো এমন কিছু চায়নি, শুধু আদিকে তার ভুলগুলো বোঝাতে চেয়েছিল। কিন্তু আদি তো সব ভুল বুঝলো। এই ছেলেটা এত তেরা কেন? কখনো মনের কথা বোঝে না। ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেল আদিবা বুঝতে পারেনি। সকালে আদির ডাকে ঘুম ভাঙলো আদিবার। আদিবা, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠ। কিরে ওঠ। আদিবা কোনো রকম চোখ মেলে তাকাতেই আদি তাকে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল। সে বিশাল ব্যস্ত, কথা বলারই যেন সুযোগ নেই। সে নিজেই কথা বলে চলেছে। সোফায় কেউ ঘুমায়? অন্য রুমে ঘুমাতে পারলি না? বলছিলাম কি, এখন কিছু শোনার সময় নেই। টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নে। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি, যা যা। আদিবা এবারও কিছু বলার সুযোগ পেল না। পরক্ষণে আদি এসে আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ল। আদিবা খায়নি, সেটা হয়তো আদি লক্ষ্য করেনি। আদি ড্রাইভ করছে, আদিবা শুধু ছটফট করছে কিছু বলার জন্য, কিন্তু আদি একবারই সুযোগ দিচ্ছে না। গাড়ি যত এগোচ্ছে আদিবার অস্থিরতা ততই বাড়ছে। আদিবার ছটফট দেখে আদি এবার প্রশ্ন করলো, কিছু বলবি? বলতে দেরি হলেও আদিবার উত্তর দিতে দেরি হলো না। আমি ফিরে যাব না। আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন? তুই এখানে কার কাছে থাকবি? আমি ছাড়া কাউকে তো চিনিস না। আমি অন্য কারোর সাথে থাকবো কেন? আমাদের বিয়ে হয়েছে, আমরা একসাথেই থাকবো, তাই না? আদি একবার আদিবার দিকে তাকালো। দুজন মানুষের মনে কোনো মিল নেই। শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সারা জীবন একসাথে থাকতে হবে এর কোনো মানে নেই। তুই তোর মতো করে জীবনটা সাজিয়ে নে,
যেভাবে থাকতে ইচ্ছে হয়, যা যা করতে ইচ্ছে হয় তাই কর। তোর জীবনযাপনের জন্য যত টাকা প্রয়োজন আমি দেব। আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবন কাটাতে চাই? বলিসনি, তবে আমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস। ভাইয়া, হাজারো হোক আমাদের বিয়ে হয়েছে। আদি কোনো উত্তর দিল না। আদিবা তাকে এত করে বোঝানোর ট্রাই করলো, তবুও কাজ হলো না। আসলে আদি খুবই তেরা টাইপের ছেলে, নিজে যা বোঝে সেটাই করে, কোনো কারণে তার সিদ্ধান্ত বদলায় না। আদিবার বাসায় পৌঁছালো রাতের বেলা। তাদের দেখে বাসার সবাই অবাক। আদিবার চোখে মুখে বিষণ্ণতা থাকলো, আদির আচরণে কোনো রকম কষ্টের ছাপ নেই। সে বাসায় ঢুকে বলল, আমি খুব ক্লান্ত, কেউ আমাকে বিরক্ত করো না প্লিজ। আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে জেকে ধরল। কি হয়েছে? আদিবা কিছু বলতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। সে বেশ জোরেই কেঁদে ফেলল। আদি বিরক্তি ভরে পিছনে ঘুরল। কি হচ্ছে কি মা? ওর কাছে এভাবে জবাবদিহি চাইছো কেন? নিজের বাসায় কি আসতে পারবে না নাকি? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এতে এত প্রশ্নের কি আছে? যাই হোক, আদিবা তুই আমার সাথে আয়, যা বলার সকালে বলো। আদিবা এই সুযোগটা মিস করতে চায় না, তাই আদি বলার সাথে সাথে আদির ঘরে চলে গেল। আদি ড্রেস চেঞ্জ করছে, আদিবা তার দিকে তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করে একটু থেমে বলল, লাজ লজ্জা কি সব বিসর্জন দিয়ে দিয়েছিস? আমি মানে? ঘটনা কি বলতো? যা বলা সরাসরি বল। আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? কেন, তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনের ব্যবধানে দেশে এসেছি? আদিবা আবারও কেঁদে দিল। আশ্চর্য, তুই এত কাঁদুনি হলি কবে থেকে? সমস্যাটা কোথায় সেটা বল। আদিবা কেঁদে কেঁদে বলল, বিয়ের দিন আপনি বলেছিলেন যাই হয়ে যাক আমাকে কখনো ডিভোর্স দিবেন না, জোর করে আটকে রাখবেন। তাহলে আজ কেন বদলে গেলেন? তার মানে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না। কেন পারছিস না? আমি যা করছি তোর ভালোর জন্যই করেছি। জোর করা ছেড়ে দিয়েছি, এটা তোর জন্য সুখবর। আমি কি আপনাকে জোর করা ছেড়ে দিতে বলেছি? তুই তো বড্ড ঝামেলার মেয়ে। যখন জোর করতাম তখন আপত্তি ছিল, আর এখন জোর করব না বলছি তাতেও আপত্তি। তাহলে আমি করবটা কি? আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন, বদলে যাবেন না প্লিজ। আদি এবার ভেলিনে হাসি দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস? তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার জোর করাটাকে পছন্দ করিস। আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আদিবার। এই দুদিনে যে ধকল গেল, ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। আর মোড়া ভেঙে উঠে বসলো সে। সাথে সাথেই চারপাশে চোখ বুলিয়ে অবাক হলো আদিবা। তার স্পষ্ট মনে আছে গত রাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল, তাহলে এখন নিজের ঘরে আসলো কি করে? তবে কি আদি তাকে রেখে গিয়েছে? কিন্তু কেন? তবে কি আদির রাগ এখনো ভাঙেনি? আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে, তবে আদি বাদে কেউ খাচ্ছে না। সবাই খাওয়া বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে, আর আদি মনোযোগ দিয়ে আপন মনে খেয়ে চলেছে। আদিবা নিচে নামতেই সবাই আদির দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। এমনভাবে তাকালো যেন পূর্ণ দুর্ঘ বাংলা সিনেমায় বিশেষ চরিত্রের আগমন ঘটেছে। আদিবা ইতস্তত নিয়ে এগিয়ে আসতে আদি খাবারে মনোযোগ রেখেই পা দিয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলল, বস। সবাই রাগি চোখে তাকালো আদির দিকে। আদিবা হা হয়ে তাকিয়ে আছে। আদি খেতে খেতে শক্ত কণ্ঠে বলল, কিরে আদিবা, তোকে কি ভালো করে কথা বলে গায়ে লাগে না? বসতে বললাম না? আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসলো। আদি এখনো খাবার প্লেটেই মনোযোগ আটকে রেখেছে। আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করলো, জানি আমার এমন সিদ্ধান্তে সবে অবাক হয়েছে, সাথে রেগেও গিয়েছ, কিন্তু কি করব বলো? ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। আমাদের ভাগ্যে এমনটাই লেখা ছিল, তাই এমন হয়েছে। আদির বাবা এবার রেগে বললেন, ভাগ্যের দোষে দিও না আদিত্য, জীবনটা ছেলে খেলা নয়। তুমি যখন আদিবার সাথে সংসার করবেই না, তখন আদিবার জীবনটা নষ্ট করলে কেন? ও তোমায় বিয়ে করতে চায়নি, তবু জোর করে বিয়ে করে কোন অপরাধের সাজা দিলে? আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা, একসাথে থাকার জন্যই বিয়ে করেছিলাম। কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম তখন মনে হলো এই দিনটা সত্যি আসার আগে আমার ওকে মুক্তি দেওয়া উচিত। মানুষ নিজের স্বভাব যতই বদলানোর চেষ্টা করুক পুরোপুরি বদলাতে পারে না। আমিও হয়তো পারবো না,
তখন দেখা যাবে আদিবা আমার হাত থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, আর আমার সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাকে প্রেশার দিও না। সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তাছাড়া আদিবার কোনো কিছুর অভাব আমি রাখবো না। মাস শেষ হওয়ার আগে ওর প্রয়োজনীয় সব কিছু পৌঁছে যাবে, তাই তোমাদের ওপর বোঝা হয়ে থাকবে এটা ভেবো না। কাকিমণি, তোমাকে বলছি আদিবা বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে না। তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে, তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করব, ওকে আর নতুন করে কষ্ট দিও না। ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর ওপর অসন্তুষ্ট। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে। আদিবার ওপর আমার সত্যি কোনো অভিযোগ নেই। আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেব। তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর ওপর অত্যাচার করো না। 6 বছর তো অনেক অত্যাচার করেছো। আর না আদি, তুমি তোমার পাগলের প্রলাপ বন্ধ করো। যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ দেখাইবে না। বাবা আবার উল্টাপাল্টা কথা বলছো। আমি ওকে ছাড়ছি না, মুক্তি দিচ্ছি। যাই হোক, শেষ একটা কথা বলি, তোমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে ওকে অন্য কোথাও রাখবো। তবে ওকে যদি বাসা ছাড়তে হয় তাহলে আমিও এই বাসার সাথে কোনো সম্পর্ক রাখবো না বলে আদি হাত ধুয়ে নিল। আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমাকে বের হতে হবে। বলতে বলতে আদি উঠে গেল। নিজের ঘরে যেতে আদিবা গিয়ে হাজির হলো। আদি শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে দেখে থেমে গেল। কিছু বলবি? আদিবা এবার আর সহ্য করতে পারল না, কেঁদে ফেলল। আজব, কাঁদছিস কেন? আদিবা কেঁদে কেঁদে বলল, আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। আদি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিস, কিন্তু আদিবা যা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। আমি চাইলে তোর সতীত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুই সেদিন কেঁদেছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম। জোর করে সব করা উচিত না। আমি তোর ওপর অতিরিক্ত অধিকার দেখে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আর কখনো এই ভুল করবো না। দেখ, গত রাতে তোর সাথে কিছু করা তো দূর, তোর সাথে থাকিনি পর্যন্ত। ওই দিনের জন্য তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর শুধুমাত্র এই কারণে নিজেকে আমার সাথে থাকার জন্য ফোর্স করিস না। জীবন তো একটাই, সমাজ কিংবা পরিবার কি বলবে সেভাবে নিজেকে কষ্ট দিস না। এসব কোনো ব্যাপার না, কিছুদিন পরেই ভুলে যাবে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছেন? আদি এবার এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে এনে নিজের কাছে বসালো। আদিবা, আমি কোনোদিন তোর ক্ষতি চাইনি। যে কোনো সম্পর্কে 3টা শর্ত থাকে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা ছেড়ে দেওয়া। আমি সবগুলো ধাপেই ট্রাই করেছি। প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য তোর থেকে নিজেকে এত বছর দূরে রেখেছি, যাতে আস্তে আস্তে তোর চাল চলন মেনে নিতে পারি। বিশ্বাস কর, মেনে নিতে শিখেওছিলাম। যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, তুই সেদিন নিলয়ের সাথে ফিরেছিলি। আমি জেনেও রিয়াক্ট না করার চেষ্টা করেছি, কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না। তারপর চেষ্টা করলাম মানিয়ে নেওয়ার, তোকে বোঝানোর চেষ্টা করলাম। জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম, তাই জোর করে বিয়ে করলাম, কিন্তু তাতেও ব্যর্থ হলাম। তুই মেনে নিতে পারলি না, তাই এবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুজন মেরুর বাসিন্দা। আমরা একসাথে থাকলে দুজনের কারোর বড় ধরনের বিপদ ঘটতে পারে, তাই এখন এই একটা পথই খোলা আছে। আদিবা আদির কথার কোনো জবাব দিতে পারছে না। ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মনের মাঝে হাজার কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে, কিছু বলতে পারছে না। তবে আদির অনর্গল বলে চলেছে, আর একটা কথা, তুই যে অযথা সন্দেহের নাটক করছিলি আমি সেটা জানতাম। আমি তোর হাত কাটার কারণ জানার জন্য যখন সিসিটিভি চেক করেছিলাম তখনই দেখেছিলাম আঙ্কেলরা এসেছে। তাই তুই যে অযথা সিন ক্রিয়েট করছিস জানতাম, সেই জন্য তোর সাথে এত রুড বিহেভ করেছিলাম। এসব আমাকে সন্দেহ করার জন্য ছিল না, তুই ভুল করছিস সেটা বোঝানোর জন্য ছিল। কিন্তু তুই যখন হারিয়ে গেলি বুঝলাম আমার রুড বিহেভ করাটা উচিত হয়নি। তারপর তোকে যখন হাসপাতালে দেখলাম আমি ভেবেছিলাম তুই সত্যি অ্যাক্সিডেন্ট করেছিস। আমি সেটা মেনে নিতে পারিনি। তখন নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, তোর যা করার কর, আমি আর তোর জীবনে ঢুকবো না। তুই বেঁচে আছিস, এটাই আমার কাছে অনেক। আমি কখনো তোর ক্ষতি চাইনি, সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসতাম। তাই যে বিষয়গুলো তোর জন্য ক্ষতিকর
সেখান থেকে তোকে বিরত রাখার চেষ্টা করতাম। তুই ব্যথা পেলে শাস্তি দিতাম, যাতে পরের বার আরও সাবধান হোস। সে যাই হোক, আমার ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল, তাই এখন থেকে দূর থেকে চাইব তুই ভালো থাক বলে আদি ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা বুঝতে পারল আদি তার আচরণে কষ্ট পেয়েছে, আর আদির সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। আদি রেডি হয়ে বের হয়ে আসলো। আদি অসহায় চোখে তাকিয়ে আছে। আদি এগিয়ে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো, তারপর কারো কাছে কোনো বিদায় না নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। আদি দ্বিতীয়বার ঘুরে তাকায়নি। আদি বের হতে না হতে অরিন ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আদিবা আদিবা, ভাইয়াকে তুই যেতে দিস না, ওকে তুই আটকা, যে করে হোক। আদিবা আটকা। আদিবা একবার বাইরের দিকে আবার অরিনের দিকে দেখছে। তাকে কি দেখছিস মুখ পুরি? ভাইয়া আজ তোকে ছেড়ে নয়, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল। অরিনের কথা শুনে আদির মা এগিয়ে এসে বলল, কি সব আবুল তাবুল বকছিস অরিন? অরিন এবার চোখের পানি ছেড়ে বলল, আমি আবুল তাবুল বকছি মা, দেখো সিরকুট লিখে গিয়েছে বলে অরিন একটা সিরকুট এগিয়ে দিল। আদির মা সেটা পড়তে শুরু করলো। মা বাবা, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুখ আমার নেই। আমি জানি না চিরবিদায় কি করে নিতে হয়, তাই কাউকে বিদায় জানাতে পারলাম না। আর আদিবার কাছ থেকে বিদায় নেওয়ার সাহস আমার নেই। এই মুখের দিকে তাকিয়ে বিদায়ের কথা বলার হিম্মত আমার কোনোদিন হবে না, তাই এভাবে বিদায় নিচ্ছি। যাই রে আদিবা, হয়তো আর কোনোদিন আর দেখা হবে না, তবে আমি যেখানেই থাকি না কেন সবসময় চাইব তুই ভালো থাক। দয়া করি সুখী হ, আমার জন্য দয়া করিস। এপারে তো আমার বেপরোয়া ভালোবাসা পূর্ণতা পেল না, ওপারে যেন পূর্ণতা পায়। আজকাল প্রতিটা সকাল উৎকণ্ঠার ভেতর কাটে আদিবার, উৎকণ্ঠার সাথে চাপা উদ্বেগ। অল্পতে অস্থির হয়ে পড়ে সে। গেটে সামান্য শব্দ হতেই ছুটে যায়, কান খাড়া শোনে কেউ এসেছে কিনা। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা। খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন ভাব দেখাচ্ছে, খেতে চায় না বললেই চলে। আগে চুপচাপ থাকলো, বাসার কাজ করাতে বেশ আগ্রহ ছিল, কিন্তু আজকাল কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। কিন্তু গেট খোলায় খুব আগ্রহ। সে বারবার হাসি মুখে গেটের কাছে যায় আর ফিরে আসে মলিন মুখে। আদিবার এমন আচরণের কারণ বাসার সবাই বুঝে। কেটে গেছে দুটি মাস। আদি চলে গিয়েছে, ফোন করে জানিয়েছে সে ভালো আছে আর কখনো বাসায় ফিরবে না, সেটাও জানিয়েছে। কিছুদিন যাবত তো শরীর বিশেষ ভালো যাচ্ছে না আদিবার। পেটে একটা চাপা ব্যথা অনুভব করছে। এই উপসর্গটি তার নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই পেটে তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখানো দরকার বোধ হয়, কিন্তু সময় বের করে যাওয়া হচ্ছে না বললে ভুল হবে, সে নিজে যাচ্ছে না। প্রতিদিনের মতো নতুন একটা সকালের সূচনা হলো। ভোর 7টার কাছাকাছি সবে ঘুমোচ্ছে, শুধু ঘুম নেই আদিবার চোখে। আদিবা উঠে শাড়ি গায়ে দিল, চুল আঁচড়ালো, গায়ে পাতলা চাদর জড়িয়ে ঘর থেকে বের হতেই মা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছিস তুই? আদিবা অস্বস্তি নিয়ে জবাব দিল, এই একটু রাস্তায়। রাস্তায় কি? কিছু না, একটু হাঁটবো আর কি। শরীর ভালো লাগছিল না বলছিলি? বাইরে বেশ ঠান্ডা, এখন কোথাও যেতে হবে না। আদিবা কি মায়ের কথা শুনলো না, নাকি ইচ্ছে করে এড়িয়ে গেল বুঝলেন না শাহানা বেগম। মেয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। আজ বহুদিন পর আদিবা ভোরের আলো দেখলো। কতদিন বাসার বাইরে যাওয়া হয় না। সূর্য কেবল উকি দিচ্ছে চারদিকে, কেমন কুয়াশা কুয়াশা ভাব, সবকিছুই ঝাপসা দেখাচ্ছে। রাস্তা ফাঁকা, একটা রিক্সাও নেই। আদিবা পা বাড়ালো। অন্য সময় হলে লোকজনের জন্য হাঁটাই মুশকিল হয়ে যেত, তবে এখন ফাঁকা। রিক্সা পেলে আদিবা হয়তো রিক্সাতেই যেত। আদিবা হাঁটছে গন্তব্য পাশের পার্ক। পার্কে ঢুকে এগিয়ে গিয়ে বসলো কংক্রিটের তৈরি ব্রেঞ্চটাতে। কিছুক্ষণ জিরিয়ে দম নিয়ে ফোন হাতে নিল আদিবা। হাত পা কাঁপছে, ফোন করার সাহস হচ্ছে না, তবু আজ সে আদিকে ফোন করবে বলে মনে স্থির করেছে। সেজন্য এখানে আসা। বাসায় সবার সামনে মন খুলে কিছু বলা যায় না। অবশেষে সকল জড়তা ভেঙে আদিবা ফোন করেই ফেললো, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করার পর কেউ একজন ফোন ধরলো। হ্যালো। কণ্ঠটা শুনে ভিতরটা ধক করে উঠল, থমকে গেল আদিবা। কতদিন পর আদিবার গলা শুনলো, কিন্তু নিজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে আবার বলল, কে বলছেন? আদিবা এবার উত্তর দিতে পারল না। কথা যখন বলবি না তখন ফোন করেছিস কেন? আদিবা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে তাহলে দয়া হলো ফোনটা ধরার। আমি ফোন করেছি দেখেও ধরলেন না।
আদিবার কথা শুনে ফোনের অপর পাশে কিছুক্ষণ নীরব রইল, তারপর উত্তর দিল, আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। সেদিন যে সারা রাত কল দিলাম, সেদিন ধরেননি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে বলবেন না প্লিজ, সত্যি বললে কি তোর ভালো লাগবে? যাই হোক, এসব স্যার কি বলবি বল, আমার একটু তাড়া আছে। এখনও এত রেগে আছেন? রাগ আমার ছিল, আর সেই রাগের জন্য কি কি হারিয়েছি তুই ভালো করে জানিস, তাই এখন আর রাগটাগ করি না। তাই শুধু শুধু ভুলভাল কথা বলিস না। তাছাড়া তুই আমার রাগের হিসেব নিতে ফোন করিসনি নিশ্চয়ই, তাই কি বলবি সেটা বল। আমি মানে ডিভোর্সের ব্যাপারে কিছু বলবি? চমকে উঠল আদিবা। ডিভোর্স? কিসের ডিভোর্স? আদি কি তাহলে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ডিভোর্স মানে? কেন, বাবা তোকে কিছু বলেনি? কি বলবে ভেবে দেখলাম। ডিভোর্স দিতে 6 মাসের বেশি সময় লাগে। দেখা গেল তোর কাউকে পছন্দ হলো, কিন্তু ডিভোর্সের জন্য বিয়ে করতে পারছিস না, তাই ভাবছি আগেই ডিভোর্সটা করে রাখি। বাবাকে বলেছি তোর জন্য ভালো একটা ছেলে দেখতে। আদির কথায় চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদিবা ফুপিয়ে কাঁদছে, কিন্তু আদিকে বুঝতে দিতে চায় না। তুই কি কাঁদছিস আদিবা? কই না তো। আমাকে তুই কোনোদিনই ফাঁকি দিতে পারিসনি, তাই আজ অযথা এই অসম্ভব চেষ্টাটা নাইবা করলি। আজাইরা কারণে কান্নাকাটি করা তোর বোধ অভ্যাসটা এবার বদলানো উচিত। চোখের জল এত সস্তা নাকি যে কথায় কথায় ঝরাতে হবে? চোখের জল কি বাজারে বেচা কেনা হয়? তাহলে সেটা সস্তা নাকি দামি বিচার করলেন কিভাবে? তুই কি কি কারণে কতটা কাঁদতে পারিস তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। এখন নিশ্চয়ই ভাবছিস আমি খুব মহান হয়ে গিয়েছি, তাই তোর সব ইচ্ছে এত সহজে পূরণ করে দিচ্ছি। সেই আনন্দে কাঁদছিস তাই না? কিন্তু আমি শুধু তোর জন্য না, নিজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দায়বদ্ধ সম্পর্কের মধ্যে আর থাকতে চাই না। আপনি কি বলছেন বুঝতে পারছেন? দিন বদলেছে তো, আজকাল কাউকে অত বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি বোধ হয়। এত কঠিন হওয়ার ভান কেন করছেন? আমি ভানটান করি না, আমি এমনই, আর সেটা তুই জানিসই। আমাদের একসাথে কাটানো সময়গুলো ভুলে গিয়েছেন? ভুলিনি কিছুই, তবে ভোলা উচিত। এসব মনে রেখে কোনো লাভ নেই তো, তাই ভোলার চেষ্টা করছি। পারবেন ভুলতে? না পারার কি হলো? মানুষ পারে না এমন কোনো কিছুই পৃথিবীতে নেই। আমরা কি একসাথে থাকতে পারি না? আদি হাসলো, চাপা কণ্ঠস্বরে জবাব দিল, পারি বলছিস? তুই বড্ড আবেগী আদিবা, কখন কি বলিস নিজে জানিস না। এখন এমনভাবে কথা বলছিস যেন তোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যিটা তো এমন না। সত্যিটা হলো আমি তোকে ছাড়িনি, বরং জোর করে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি তোর যোগ্য ছিলাম না, তাই ধরে রাখতে পারিনি। তাহলে এখন আমায় অপরাধী বানাতে চাইছিস কেন? যদি বলিস আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী। ভালোবাসা অপরাধে আমি অবশ্যই অপরাধী। একজনকে বেপরোয়াভাবে ভালোবেসেছিলাম, তাই আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। ভালোবাসার বিনিময়ে শরীর পেয়েছি, কিন্তু মনটা অধরায় রয়ে গেল। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই অপরাধে আরও শাস্তি দিতে চাস? কোনো উত্তর দিল না আদিবা। আদিবা এবার একটু তাড়া আছে, এখন রাখি। রাখবেন? ছটপট উত্তর দিয়ে ফোন কেটে দিল আদি। আদিবার মনটা নিমিষে দ্বিগুণ খারাপ হয়ে গেল। আদির আজকাল তার সাথে কথা বলতে ইচ্ছে হয় না। যতবার কল করে হয় ধরে না, না হলে 2-1টা কথা বলে ব্যস্ততার দোহাই দিয়ে কেটে দেয়। আদি এত বদলে গেছে ভেবেই কান্নার গতিবেগ বেড়ে গেল। সাথে সাথে পেটের এক পাশে তীক্ষ্ণ ব্যথা শুরু হলো। মাথা ধরেছে। আদির কথা ভাবলে আজকাল শরীর খারাপ করছে। এখন আর কথা বলা সম্ভব না, তাই ফোন রেখে উঠে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল। কিন্তু শরীর সায় দিল না। আবারও ব্রেঞ্চটায় বসে পড়ল। টিপ টিপ করে ব্যথা বাড়ছে। আদিবা জানে কিছুক্ষণ পর এই ব্যথা কমে যাবে, তাই ওখানেই বসে রইল। ধীরে ধীরে ব্যথা কমলো, বেলা বাড়লো। আদিবা আবারও আদিকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। আদি তার দিক থেকে সকল মায়া কাটিয়ে দিয়েছে। বুঝতে বাকি রইল না আদিবা হতাশ। আদিবা ভাঙা হৃদয় নিয়ে বাসায় ফিরে আসলো। শরীর খারাপ লাগছিল, তাই কিছু খায়নি। মেডিসিন বক্স থেকে 2টা ট্যাবলেট নিয়ে 1 নিমিষে গিলে ফেলল। তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ল। যখন ঘুম ভাঙল বেলা গড়িয়ে সন্ধ্যা। আদিবা পেন কিলারের সাথে ঘুমের ট্যাবলেট খেয়েছিল, তাই এতক্ষণ ঘুমিয়েছে। আজকাল আদিবা প্রায় ঘুমের ট্যাবলেট খায়, কারণ ঘুম পাখি তাকে বিদায় জানিয়েছে অনেক আগেই। মাথা ভারী ভারী লাগছে। আদিবা নিজে 1 কাপ চা করে নিয়ে ছাদে গেল।
সারাদিনে খাও বলতে এই চাটুকুই সবাই ডেকেছিল, কিন্তু কারোর ডাকে ঘুম ভাঙেনি তার। চা হাতে চেয়ে আছে বিশাল আকাশের দিকে। আসলে সে নিজের জীবনের সমীকরণ মিলানোর চেষ্টা করছিল, কিন্তু এই সমীকরণের সমাধান নেই। তাই কিছুক্ষণ পর নিচে নেমে আসলো। খাবার টেবিলে তার ডাক পড়ল, আদিবা খেয়ে যা, আমার খিদে পায়নি, তোমরা খাও। তা পাবে কেন, আমার ছেলেটাকেই তো খেয়েছিস, আর খিদে পাবে কেন? কটমট করে বলল আদির মা। আদিবা মাথায় নিচু করে নিজের ঘরে ফিরে আসলো। আবারও কান্না পাচ্ছে। আদিবা ফোন হাতে নিয়ে আদিকে একবার কল দিল, কিন্তু ফোনটা আবারও বন্ধ দেখালো। রাত বাড়ছে, সবে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। আদিবা বসে বসে বই পড়ছে। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আদিবা ঘাড় ঘুরিয়ে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটায় রাত 2টা বেজে 40 মিনিট। এত রাতে কে আসবে নিশ্চিত? মনের ভুল। আদিবা আজকাল প্রায় ভাবে কলিং বেল বাজছে, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। মনের ভুল, হয়তো গুরুত্ব দিল না। আবারও বেজে উঠল কলিং বেল। পরপর কয়েকবার বাজার পর আদিবা নিচে গিয়ে দরজা খুলল। সাথে সাথে সারা শরীর কেঁপে উঠল। চোখ দুটি চিকচিক করে উঠল। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। পা দুটি যেন আটকে গেছে মনে হচ্ছে। আদিবা তাকিয়ে আছে, তখন বাইরে থেকে শক্ত গন্ডে ভেসে আসলো, ভিতরে কি ঢুকতে দিবি? ঠান্ডায় তো এবার জমে যাব। আদিবার মুখে কোনো কথা ফুটল না। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। নীরব কান্না হয়, কান্নায় রূপ নিল। আদিবা কোনো কিছু না ভেবে বেরিয়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আদি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কি হচ্ছে কি আদিবা? আমি বাইরে থেকে এসেছি, গায়ে কত জীবাণু থাকতে পারে স্যার বলছি। আদিবা আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরে কি হচ্ছে, এত কান্না করার কি হলো, বলবি তো? আদিবা এবারও কিছু বলতে পারলো না। আদি তাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। সান্ত্বনা দিতে দিতে নিজের ঘরে নিয়ে গেল। আদিবাকে দেখে চোখ মোস, বোকামে এভাবে কেউ কাঁদে? কে শুনে কার কথা? আদিবা কেঁদেই চলেছে। আদিবার ধমক দিল, কান্না বন্ধ করতে বললাম না? বেয়াদব মেয়ে, কথা শুনিস না কি জন্য? আদি নিজে এবার আদিবার কান্না মুছে দিল। চল, চোখে মুখে পানি দিয়ে দেই। লাগবে না। বেশ, তাহলে তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বাসার সবাইকে ডাকবো? দরকার নেই, সকালে তো সবার সাথে দেখা হবেই, এখন কাউকে ডেকে তোলার প্রয়োজন নেই বলে আদি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে তখন আদিবা বলল, আপনি হঠাৎ আসলেন কেন? আমার আসা নিষেধ? আমি তা বলিনি, সকালে তো বললেন না আসবেন। বলেছিলাম আমার তাড়া আছে, ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। ও বাই দ্য ওয়ে, যে জন্য এসেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওয়েট দেখাচ্ছি বলে আদি গিয়ে ব্যাগ খুলল। কে যেন আদিবার ভয় লাগছে কেন যেন। সে বসা থেকে উঠে দাঁড়ালো। আদি ব্যাগ হাতে নিয়ে এসে আদিবার সামনে বসে একটা কাগজ বের করে দিল আদিবার হাতে। এটা কিসের কাগজ? নিজেই দেখ। আদিবা মনোযোগ দিল। কাগজের সাথে সাথে মাথা চক্কর দিল। হাত থেকে কাগজটা পড়ে গেল, সাথে আদিবাও। আদি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরল তাকে। আদিবা, আদিবা কি হয়েছে? তাকা আমার দিকে। আরে এসব কি ধরনের মজা? চোখ খোল। আদি অস্থির হয়ে আদিবার চোখে মুখে পানি দিল, কিন্তু তাতেও জ্ঞান ফিরল না আদিবার। আদিবার পুরোপুরি অস্থির হয়ে পড়ল। আদির চিৎকারে ঘুম ভাঙল সবার। আদিবাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আদিবার শরীর ভয়ঙ্কর খারাপ করেছে, রক্তের সুগার ওঠানামা করছে, হার্টবিট মিস করছে। তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে সে। অসুস্থ মস্তিষ্ক স্বপ্নহীন হয়, তাই জ্ঞান হারালে আমরা স্বপ্ন দেখি না, কিন্তু আদিবা দেখছে ভয়ঙ্কর এক স্বপ্ন। আদি জোর করে তাকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে, অথচ সে সাইন করতে চায় না। আদিবা চিৎকার করে বলছে আমি সই করব না, কিন্তু কেউ তার কথা শুনছে না। আদিবার দম আটকে আসছে, কষ্ট হচ্ছে, সে কাঁদছে, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না। তীব্র যন্ত্রণা নিয়ে আদিবা জেগে উঠল আর বাচ্চা মেয়েদের মতো চেঁচিয়ে বলল, ভাইয়া কই? আমি ভাইয়ার কাছে যাব। নার্স ডাক্তাররা ছুটে এলো। বাসার সবাইকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলো। আদিকে ভিতরে আসতে বলা হলো। বেডে আধশোয়া হয়ে বসে আছে আদিবা, হাতে স্যালাইন লাগানো। সবার সাথে আদি এগিয়ে এসে বেডের পাশে দাঁড়ালো। মুখে কোনো কথা নেই। ডাক্তার আদিবার হার্টবিট পরীক্ষা করে বিদায় নিলেন। আদি এখনো মুখ কালো করে এইভাবেই দাঁড়িয়ে আছে। আদিবা এবার প্রশ্ন করল, কিছু কি হয়েছে ভাইয়া? আপনি আমার মুখ কালো করে রেখেছেন কেন? আদি মুখ তুলে তাকালো। চোখ দুটি লাল হয়ে আছে, তার চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। আদিবা হতভম্ব হলো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, কাকিমণি
তোর মেয়েকে চুপচাপ থাকতে বলো, তা না হলে আমি ওকে খুন করে ফেলবো। ইচ্ছে তো করছে এখনই করে ফেলি বলে আদি এগিয়ে গেল। আদিবা অবাক হওয়ার সাথে ভয় পেল, তাই একটু পিছিয়ে গেল। শান্ত হ আদি, ও হয়তো বুঝতে পারেনি বললেন আদিবার মা। সাথে সাথে আদি আবারও চেঁচিয়ে উঠল, বুঝতে পারিনি মানে? ও কি ছোট বাচ্চা যে বুঝবে না? আদিবা, তোর এত সাহস হলো কি করে? তোর এত বড় ক্ষতি করতে কলিজা কাঁপল না? কি করেছি আমি? আবার প্রশ্ন করছিস? ওই কে মেরেছিল যে তুই একদম না খাওয়া ছেড়ে সন্ন্যাসী হতে চেয়েছিলি? বাচ্চার কথা নাইবা ভাবলি, নিজের কথা তো একটাবার ভাবা উচিত ছিল। এটা জানার পর যে আমি তোকে মারতে মারতে হাড়হাড্ডি সব গুঁড়ো করে দিব, জানতি না? বাবু, বাচ্চা? কিসের বাচ্চা? মুরগির বাচ্চা। এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই কিছুই জানতি না। কিরে, তুই মা হতে যাচ্ছিস জানার পরও প্রতিদিন পেন কিলারের সাথে আবার ঘুমের ট্যাবলেট কি করে খেলি? জবাব দে, বাচ্চা পেটে পেন কিলার খাওয়া যায় না জানিস না? বাচ্চার কত ক্ষতি হয়েছে জানিস? আদিবা কিছু বলতে পারল না, সে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই আদির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মুখটা দেখো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। একটা কথা কান খুলে শুনে নে, আদিবা, আমার বাচ্চার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। আপনি সব কি বলছেন? তার মানে আমি মা হতে চলেছি? না, আমি বাবা হতে চলেছি। ওই বাচ্চা শুধু আমার, কথা ছিল তোকে আমি মুক্তি দিব। বাচ্চা দেওয়ার তো কথা ছিল না? তে বাচ্চা শুধুই আমার। তাছাড়া যে মা 2 মাসের বাচ্চার খেয়াল রাখতে পারে না, সে সারা জীবনের কি দায়িত্ব করে নিবে? বলে হন হন করে বেরিয়ে গেল আদি। আদিবা এখনো অবাক চোখে তাকিয়ে আছে। মা, উনি সব কি বলে গেলেন? সাথে সাথে শাহানা বেগম উত্তর দিলেন, ডাক্তার বলেছে তুই শারীরিকভাবে বাচ্চার জন্য ফিট না, নিয়মিত খাবার না খাওয়ায় দুর্বল হয়ে পড়েছিস। তাছাড়া তোর রক্তে পেন কিলার পাওয়া গিয়েছে যা বাচ্চার জন্য ক্ষতিকর। সেটা শুনে আদি খেপে গিয়েছে। আমাদের সবাইকে অনেক কথা শুনিয়েছে, কেন তোকে ডাক্তার দেখায়নি, ওকে কেন জানায়নি? কিন্তু বাচ্চা কোথা থেকে এসেছে বুঝতে পারছিস না তো? আমি বলে দিচ্ছি, উড়ে উড়ে এসেছে, তোর পেটে বাচ্চা উড়ে এসেছে, তাই তুই বুঝতে পারিসনি। আদির কথায় আদিবা বিরক্ত চোখে দরজার দিকে তাকালো। আদি আবারও এসে তার পাশে দাঁড়ালো। সাথে সাথে আদিবা বলল, আপনি কি ভালো করে কথা বলতে পারেন না? সবসময় তেরা বাঁকা কথা বলেন কেন? তাছাড়া বাচ্চা নিয়ে এত মাতামাতি করছেন কেন? এই বাচ্চা তো পৃথিবীতে আসবে না। আদি জ্বলন্ত কণ্ঠে বলল, মানে কি বললি তুই? খবরদার, গায়ে হাত তুলবেন না। যাকে ডিভোর্স দিচ্ছেন তার কাছে বাচ্চা আশা করেন কিভাবে? ও তাই নাকি? হ্যাঁ তাই। পেটে যদি বাচ্চা না থাকতো এই কথাটার জন্য তোর কি অবস্থা করতাম শুধু উপরওয়ালা জানে। যাই হোক, তোকে ডিভোর্স দিব বলেছিলাম, বাচ্চাকে দিব বলিনি। তাই বাচ্চা আমার। বাচ্চা যেহেতু আমার পেটে, তখন তার ওপর সম্পূর্ণ অধিকার আমার। সেই হিসেব করতে গেলে তো আমারও অনেক কিছু হিসেব করতে হয়। কে কতটা পরিশ্রম করেছে সেই হিসাব মিলালেই কার ভূমিকা কতটা বোঝা যাবে। চুপ করবেন আপনি? সবার সামনে কী সব বলছেন? আমি শুরু করেছি নাকি তুই? অসভ্য ছেলে একটা। ওই আদিবার কথা শুনে মুচকি হাসলেন আদির বাবা আর বললেন, আদিবা তো এখন সুস্থ আছে, চলো সবাই আমরা যাই। কিন্তু ভাইজান। আদিবার মা, মেয়ে জামাইকে একটু একা থাকতে দাও, চলো। হাসতে হাসতে বিদায় নিল। আদিবা গোল গোল চোখে তাকিয়ে আছে। সবে বের হতে আদিবার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আদিবা ভুরু কুঁচকালো। কি ব্যাপারে আপনি হাসছেন কেন? ভাবছি। কি ভাবছেন? উপরওয়ালা তোর কপালে সুখ লিখে নাই, আমার হাত থেকে তোর মুক্তি নেই, সেটাই ভাবছি, এই আর কি। মানে? খুব তো মুক্তি চেয়েছিলি, এবার কি করবি? বাচ্চা থাকলে বন্দি থাকবো? কে বলল? বরং আমাকে আর একা একা থাকতে হবে না, কেউ একজন অন্তত পাশে থাকবে। কিন্তু বাচ্চা তো আমার, সে তোর সাথে থাকবে কেন? আমার পেটে বাচ্চা, তাহলে আপনার হলো কি করে? শোনেন, আপনার যত বজ্জাতের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তাই বাচ্চার কথা ভুলে যান। দরকার হলে আমি কেস ফাইল করবো, তবু বাচ্চাকে ছাড়বো না। তাহলে আপনার বাচ্চা আপনি নিয়ে যান, আমি আপনার বাচ্চা পেটে ধরবো না। তবে রে, দাঁড়াও দেখাচ্ছি মজা। খবরদার বলছি, কাছে আসবেন না। আদিবার চেঁচামেচি শুনে ডাক্তার ছুটে আসলো। কি হচ্ছে কি? আপনারা সব কি করছেন? ও ম্যাডাম, আপনি আসছেন, ভালোই হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, বাচ্চার উপর মায়ের অধিকার বেশি নাকি বাবার অধিকার বেশি? এটা কেমন প্রশ্ন? বাচ্চার উপর দুজনের অধিকারই সমান, কিন্তু আমার বাচ্চার মা সেটা মানতে নারাজ। এখন আমার কি করা উচিত? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবেনও না ম্যাডাম, এই সাইকোর কথা কেউই বোঝে না, আপনিও বুঝবেন না। যাই হোক, আপনি আমার কথা শুনেন। আসলে উনি মানে আমার বাচ্চার বাবা আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতে চায়,
কিন্তু বাচ্চাকে ধরে রাখতে চাই। তাই আমি বলেছি আমি বাচ্চা জন্ম দিব না, এই নিয়ে ঝামেলা। আজব তো, আপনি বলুন ম্যাডাম, এটা কেমন বিচার? ওরা আমাকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে, ছেড়ে দিক। তাই বলে আমার বাচ্চা দিয়ে যাবে না? 10টা না 5টা না, একটা মাত্র বাচ্চা, আমার প্রথম বাচ্চা। এমনিতে আজে বাজে ওষুধ খেয়ে অনেক ক্ষতি করে ফেলেছে। আদি আর আদিবার কথা শুনে ডাক্তার হেসে ফেলল। আচ্ছা, আপনি বাইরে যান, আমি আমার স্ত্রীর সাথে একটু কথা বলি। তা বলুন। কিন্তু ও আমার স্ত্রী না, জোর করে বিয়ে করেছিলাম, তো স্ত্রী বলবেন না? বলুন, আমার বাচ্চার মা। আচ্ছা, আপনার বাচ্চার মায়ের সাথে একটু কথা বলি। বলুন, আমি যাচ্ছি। বলে আদি চলে গেল। ডাক্তার ম্যাম এসে আদিবের পাশে বসলো। এবার বলো তো কি সমস্যা আসলে? কিভাবে যে বলবো? উনি আমাকে একটুও ভালোবাসে না, শুধু বাচ্চার জন্য আমাকে ব্যবহার করতে চাইছে। তাই আমি অপারেশন করে ফেলবো, মানে ওকে বলবো বাচ্চা নষ্ট করে ফেলেছি, তারপর অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে বাচ্চা নিয়ে থাকবো। উনি আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার ওনার পালা। কিন্তু ওনার কথায় তো বোঝা যাচ্ছে না, বরং মনে হচ্ছে বাচ্চার খবরে খুব খুশি হয়েছেন। তা তো হবেই, বাচ্চাকে তো ভালোবাসবেই, কিন্তু আমাকে বাসে না জানেন। 2 মাস আমার সাথে কোনো কথা বলেনি। আপনাকে ভালোবাসে না কে বলল? যে ছেলে সন্তানকে ভালোবাসে সে অবশ্যই তার স্ত্রীকে ভালোবাসে। আদিব এবার কিছু বলল না, না তাকিয়ে ডাক্তারের মুখের দিকে। বোকামে, দূরে গিয়ে কষ্ট দিতে হবে না, বরং তুমি ছেলে বাচ্চার দোহাই দিয়ে তোমার বরকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারো। তাছাড়া বাবা মায়ের আলাদা আলাদা প্রয়োজনীয়তা আছে, একার পক্ষে সেই প্রয়োজনীয়তা মেটানো সম্ভব না। আপনি ওনার সাথে থাকুন, বাচ্চা পৃথিবীতে আসুক, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তাছাড়া এই অবস্থায় ডিভোর্স হবে না। এভাবে তো ভাবিনি। আপনি ঠিকই বলেছেন, আমি এতদিন যা যা করতে পারিনি এই বাচ্চাকে দিয়ে সব করাতে পারবো। এই তো বুদ্ধিমতীর মতো কথা। এবার আমার আসি, তাহলে কিছুক্ষণ পর তোমাকে ছেড়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার মুস্কি হাসি দিয়ে বেরিয়ে গেল। আর বারান্দায় আদির সাথে দেখা হলো। আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকে দেখে ডাক্তার বলল, আপনার স্ত্রী? ও না, সরি, স্ত্রী না, আপনার বাচ্চার মায়ের দিকে খেয়াল রাখবেন। উনি কিন্তু বাচ্চার জন্য ফিট না, কোনো মতে মেন্টাল প্রেশার দিবেন না, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আদি মাথা নাড়ল। সন্ধ্যায় আদিবাকে বাসায় নিয়ে আসা হলো। আদি তাকে নিজের রুমে নিয়ে গেল। এই রুমে নিয়ে আসলেন কেন? আমি আমার রুমে যাব। যান, তবে বাচ্চাকে আমার ঘরে রেখে যান, আমি আমার বাচ্চার সাথে ঘুমাবো। আজব তো, বাচ্চাকে রেখে যাব কি করে? সেটা আমি কি করে বলবো, সেটা তো আপনি জানেন। আপনার সাথে আমি পারবো না জানি, কিন্তু মিস্টার বাচ্চার বাবা, কান খুলে শুনে নিন, আমার সাথে একদম উচ্চস্বরে কথা বলবেন না। ডাক্তার বলেছে এমন করলে বাচ্চার ক্ষতি হবে। ঠিক আছে, বলবো না। আমার বাচ্চার জন্য আমি সব বোধ অভ্যাস ত্যাগ করতে পারি। আমার বাচ্চা এমনভাবে বলছেন যেন আপনার একার বাচ্চা। আমার একার বাচ্চাই। আপনি আমার সাথে এভাবে কথা বলবেন? পেট ব্যথা হচ্ছে, আর মনে হয় বাঁচব না। ঢঙ্গি মেয়ে কোথাকার মনে মনে। আমি তো জোরে কথা বলিনি। বলেছেন, এক্ষুনি ক্ষমা চান, না হলে ব্যথা কমবে না। বুঝেছি, আমার কপালে দুঃখ লেখা হয়ে গিয়েছে। যাই হোক, সরি, বাচ্চাটাকে প্রেশার এভাবে দিয়েন না। এভাবে বললে হবে না, কান ধরে বলুন। মানে কি? বলবেন না তাই তো? দেখেছো বাবু, তোমার বাবা তোমাকে একটুও ভালোবাসে না, তুমি ব্যথা পাচ্ছ যেন ক্ষমা চাইবে না। হয়েছে, বাচ্চার কাছে আমাকে অপরাধী বানাতে হবে না। এই যে কান ধরছি। আদি কানে ধরতে আদিবা খিলখিল করে হেসে উঠল। নিস্তব্ধ রাতে সেই হাসি মিষ্টি বড্ড বৃষ্টি শোনালো। হাসিতে গড়িয়ে পড়ছে আদিবা, তার হাসি পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। আদিবার হাসির শব্দে মুচকি হাসলেন আদির বাবা। যাক, ডাক্তার ম্যাডাম যেভাবে বলেছিলেন ওদের সেভাবে বুঝিয়েছেন। আদির মা ভুরু কুচকে বলল, মানে কি বলছো তুমি ডাক্তারকে? ওদের ব্যাপারে সবই বলেছি, আর বলেছি দুজনকে যেন একসাথে থাকার পরামর্শ দেন। বাচ্চা হতে হতে একসাথে থাকতে থাকতে ওদের সম্পর্কটা যদি একটু স্বাভাবিক হয়। এদিকে আদিবা হাসছে তো হাসছেই। আদি সেই ফাঁকে উঠে গিয়ে আবার ফিরে আসলো। এসে আদিবার হাত ধরে টেনে ধরলো। সাথে সাথে আদিবার হাসি থেমে গেল। কিছুটা ভয় পেল, ভাবলো আদি হয়তো বড়র মতো রেগে গিয়ে, তাই ভয়ে ভয়ে বলল, কি করছেন? আদিবার হাত টেনে একটা বালা পরিয়ে দিল। আদিবা অবাক হয়ে বলল, এটা বাচ্চা হলে গিফট দিতে হয়, এটাই নিয়ম। এই নিয়ম আবিষ্কার করেছে কে? অবশ্যই আদিত্য চৌধুরী। আদিবা আবারও হাসল। বালাটা সুন্দর। সে যাই হোক, এভাবে আমাকে ভোলানো যাবে না। মাথা ধরেছে, টিপে দিন, ঘুমাবো। আমি কি তোর মাথা টিপে দেব? আমার বাচ্চার বাবা যেন কে? বেশি কথা বললে পাও টিপাবো। বুঝেছি। কি আর করা যাবে? দেখছি আপনি শুয়ে পড়ুন, আসছি। আদি দরজা লক করে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেছে। আদিবার সাথে সাথে বলে উঠল, উফ, হচ্ছে না, সুন্দর করে দিন।
দিচ্ছি বলে আদি অসম্ভব এক কাণ্ড ঘটে বসলো। আদির কাণ্ডে আদিবা পুরো জমে গেল, গায়ে কাটা দিল। আদি একটানে আদিবার শাড়িটা সরিয়ে তার পেটে মুখ ডুবিয়ে দিয়েছে। কি করছেন এসব? কি ধরনের অসভ্যতা এটা? অসভ্যতা হতে যাবে কেন? আমি আমার বাচ্চাকে আদর করছি, এতে কারো কিছু বলার নেই। আমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আদর করব, যেভাবে ইচ্ছে সেভাবে আদর করব বলে আদি আবার নিজের কাছে মনোযোগ দিল। ভাইয়া এমন করবেন না, আমার কেমন যেন লাগছে। ভাইয়া? কে কার ভাইয়া? ফালতু প্রশ্ন আর ফালতু কাজ দুটোই বন্ধ করুন। আদিবার কথা আদির কানে ঢুকলো না, সে আবার নিজের কাজে মন দিল। এবার শুধু পেটে না, আদিবার সারা শরীরময় বিচরণ করছে সে। আদিবা চাপা কণ্ঠে বলল, কি করছেন ছাড়ুন। আদি বাঁকা হেসে উত্তর দিল, বাচ্চা যখন আমার বাচ্চার মাও আমার বাচ্চার মাকে আমি আদর করব, তাতে তুই আদিবা বাধা দেবার কে? আদিবা উত্তর দিল না, কিন্তু তার ফুপানো কান্না আদির চোখ এড়াতে পারল না। আদি উঠে এসে সযত্নে চোখের পানি মুছে দিয়ে বলল, দেখি তাকা আমার দিকে, কি হচ্ছে, কাঁদছিস কেন? আদিবা চোখ বন্ধ করে অন্যদিকে মুখ করে আছে, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। এত অভিমান আমার ওপর? আপনি আমায় একটু ভালোবাসেন না? আর যদি বাচ্চা না আসতো আমায় ডিভোর্স দিয়ে দিতেন। তোর তাই মনে হয়? ডিভোর্স পেপার তো নিজে নিয়ে এসেছেন, তাই না? তাই নাকি? তুই পেপারটা ভালো করে দেখছিলি? আদিবা চোখ খুলল। মানে? ওটা ডিভোর্স পেপার ছিল না, ওটা আমার প্রত্যয়নপত্র ছিল, যার মানে আমি আর কখনো বিদেশ যাব না, এখন থেকে এখানেই থাকবো। আর এই সিদ্ধান্ত আমি 2 মাস আগেই নিয়েছিলাম। আদিবা অবাক চোখে তাকালো আদির দিকে। আদি হাসলো। বিয়ের দিন বলেছিলাম আমি বেঁচে থাকতে কোনোদিন তোকে ডিভোর্স দিব না, দরকার হলে আরও 3টে বিয়ে করব, তবুও তোকে ছাড়বো না, মনে আছে কথাটা? কিন্তু এই 2 মাস তোকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার ছিল না। সব কাগজপত্র আর অফিস গোছাতে আমার একটু সময় লাগতো, সেজন্যই তোকে রেখে গিয়েছিলাম। মিথ্যে বলবো না, আসলে তুই যে আমায় ভালোবাসিস সেটা বোঝানোর জন্য এইভাবে রেখে গিয়েছিলাম। তবে বিশ্বাস কর, তুই প্রেগনেন্ট জানলে এমন করতাম না। আমি ভেবেছিলাম আমাকে হারিয়ে তুই আমার প্রতি ভালোবাসাটা বুঝবি, তুই এত কষ্ট পাবি বুঝতে পারিনি রে। আমাকে তুই ক্ষমা করে দে আদিবা। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? যাকে ভালোবাসি তার কাছে ক্ষমা চাইতে হবে না? আমি তোর জন্য কি পারি আজও বুঝলি না পাগলি? সারা পৃথিবী যদি এক পাশে আর তুই যদি অন্য পাশে থাকিস, আমি আদি তোকেই বেছে নেব। তোর মতো করে কেউ কখনো আমার মন ছুঁতে পারেনি। জানিস তো, একজন আসক্ত ভালোবাসা সবসময় সুন্দর হয়। আমি জন্মান্তর এই আদিবাতেই আসক্ত থাকতে চাই। তুই ছিলি, আসিস, আর তুই থাকবি। এত ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? আমার ওপর আপনার কোনো রাগ নেই? যাকে ভালোবাসা যায় তারপর রাগ করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কাউকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চাও, তবে মনের মাঝে একটা কবর খুঁড়ে নাও, যেখানে তার করা ভুলগুলো কবর দিতে পারবে, কারণ মানুষ মাত্রই ভুল করবে। আমি সেই কবরটা 6 বছর আগেই খুঁড়ে ফেলেছি। যদিও তুই কখনো ভুল করিস না। আচ্ছা আদিবা, তোর মনে আমাকে একটা কবর খোঁড়ার জায়গা দিবি প্লিজ, যেখানে আমার ভুলগুলোকে ছুঁড়ে ফেলতে পারবো। আদিবা উত্তর দিতে পারলো না, আবারও কেঁদে ফেলল। একদম কাঁদবি না বলে দিলাম, কাঁদলে কিন্তু ওয়াশরুমে আটকে রাখবো। আদিবা চোখ মুছতে মুছতে জবাব দিল, আমি তো আটকেই থাকতে চাই। আদির বেপরোয়া ভালোবাসার মায়ায় জন্মান্তর আটকে থাকতে চাই। রচনা করতে চাই বেপরোয়া ভালোবাসার নতুন অধ্যায়। দিবেন সে সুযোগ আমায়? সমাপ্ত। অবশেষে গল্পটা শেষ হলো। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। ইতিমধ্যেই নতুন গল্প এসে গেছে। আগামীকাল আর একটা নতুন গল্প আসবে, অনেক সুন্দর একটা গল্প। আশা করি আপনারা সকলেই সাপোর্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকবেন সবাই।